ঘোষণা ছিল আগেই, এবার একেবারে অ্যাকশন। সিআইডির খোল নলচে পাল্টে দেব, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন। আজকে এডিজি সিআইডি, রাজ্যের গোয়েন্দা প্রধান, তাকে সরিয়ে দেওয়া হলো অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বের পদে। নবান্ন থেকে ক্যামাক স্ট্রিট, এই একটা টানাপোড়েন অনেকে বলছিলেন। তাহলে কি ক্যামাক স্ট্রিট থেকে আবার নবান্নমুখী হচ্ছে প্রশাসন? আমরা এই উপনির্বাচনের পর একেবারে স্পষ্ট ভাষায় বলেছিলাম, দলের তো বটেই, সরকারের সম্পূর্ণ রাশ এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। আজ আরও একবার এই প্রক্রিয়ারই একটা অংশ আমাদের সামনে এলো। দেখুন, আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। সরাসরি প্রশাসনিক বৈঠক থেকেই সিআইডির খোল নলচে বদলে ফেলার ঘোষণা করেছিলেন, আর তার 2 সপ্তাহের মাথায় শুরু হলো অ্যাকশন। সিআইডিতে আমূল সংস্কারের যে ইঙ্গিত দিয়েছিলেন, তার শুরুটা হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে দিয়ে। এডিজি সিআইডি আর রাজশেখরনকে পাঠানো হলো কম গুরুত্বপূর্ণ এডিজি ট্রেনিং পদে। গত 21শে নভেম্বর নিচুতলার পুলিশকর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকে কার্যত কাঠগড়ায় তোলার পাশাপাশি সিআইডিকেও খোল নলচে বদলে ফেলার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই। তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে। আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয়, তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। এরপরই বুধবার প্রকাশিত হলো সিআইডির প্রধানের রদবদলের নির্দেশিকা। আর এই বদলি শুধুমাত্র প্রশাসনিক নয়, রাজনৈতিক নিরিখেও যে গুরুত্বপূর্ণ তা স্পষ্ট বিরোধীদের কথায়। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা খুব প্রচলিত আছে, উঠলো বাই কটক যায়। যখন তার মনে হবে সকালবেলা উঠে কিছু পরিবর্তন করতে হবে, করে দেওয়া হবে। এখন অবশ্য পিসিআর ভাইপোতে চলছে, তো মনে হচ্ছে রাজশেখরন হয়তো ভাইপোর লোক ছিল, যেন তাকে গ্যারেজ পোস্টিং দেওয়া হয়েছে। ক্ষমতার শিখরে পৌঁছে যাওয়ার পর কখনো কখনো মানুষ সন্দিগ্ধতায় ভোগে। মমতা ব্যানার্জিকে সন্দিগ্ধ চিত্ত আজকে তার প্রকাশ পাচ্ছে। সন্দিগ্ধতা মমতা ব্যানার্জিকে আক্রান্ত করেছে। আর রাজশেখরন 1997 ব্যাচের আইপিএস অফিসার। 2022-এর 6 মে তাকে এডিজি সিআইডি পদে নিয়োগ করা হয়। বুধবার যে পদে রাজশেখরনকে পাঠানো হয়েছে, সেই এডিজি ট্রেনিং পদে এতদিন ছিলেন দময়ন্তী সেন। তাকে পাঠানো হয়েছে এডিজি পলিসি পদে। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এটা পুলিশ প্রশাসনে রদবদল, বদলি, এগুলো একটা স্বাভাবিক প্রশাসনিক বিষয়, কিছুদিন অন্তর অন্তরই হয়। নতুন গোয়েন্দা প্রধান কে হবেন সে বিষয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি হয়নি। মহিষ ঠাকুর চক্রবর্তী, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। বিশ্বনাথদা, কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকের পর একেবারে স্পষ্ট হয়ে গেছিল যে দল এবং প্রশাসনের ভরকেন্দ্র একটাই, নবান্ন এবং কালীঘাট, ক্যামাক স্ট্রিট নয়। এটা কি তারই আরেকটা অধ্যায়? একেবারে দেখুন, মানে গত কয়েক বছর কিন্তু এই বক্তব্যটা আসছিল নানা জায়গা থেকে, যে ক্যামাক স্ট্রিটকে কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসনের একটা ভরকেন্দ্র তৈরি হচ্ছে, এবং সিআইডি পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন পোস্টিং থেকে শুরু করে নানা বিষয় কিন্তু বিরোধীরা বিশেষ করে অভিযোগটা বারবার করছিলেন যে সিআইডির নিয়ন্ত্রণটা অনেকটাই কিন্তু ক্যামাক স্ট্রিট নিয়ে নিয়েছে। এবং এখন এই প্রশ্নটা হচ্ছে, দল ক্যামাক স্ট্রিটকে শুধুমাত্র সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েছিল, কর্মীদের নিয়ন্ত্রণ নিয়েছিল, না সম্পদেরও নিয়ন্ত্রণ নিয়েছিল? যেই সম্পদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই হয়তো কালীঘাট এবং মানে ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব আরও বাড়ল। এবং শেষ পর্যন্ত এমন তো নয় যে পুরো রিসাফেল মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাঙ্গর যে নিয়ন্ত্রণটা সেটা মানে পুলিশ প্রশাসনের উপর নিল। আপনি জানেন, পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় স্তম্ভ হলো সিআইডি, এবং সিআইডি নিয়ন্ত্রণটা তার কাছে পূর্ণমাত্রায় আসা মানে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিসলোকেট করলো, বা ক্যামাক স্ট্রিটের যে গুরুত্ব যেটা বিরোধীরা বলে থাকেন সেই গুরুত্বটা কমে গেল, এবং পুরো রাস্তা কালীঘাটের কাছে আসলো, এটা বলা যায়। কিন্তু আমার কাছে দুটো গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এই অভিযোগটা বারবার বিরোধীরা করেছে, সমাজে নানা জায়গা থেকে এসছে যে সিআইডিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে, রাজনৈতিকভাবে পরিচালিত করা হয়েছে। ফলে কেবলমাত্র রিসাফেল ইজ নট ইনাফ।
আপনাকে কিন্তু বারবার আমি বলছি যে পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গির মধ্যে পরিবর্তন আনতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিআইডির পরিচালনার ক্ষেত্রে দলীয়করণ থেকে মুক্ত হতে হবে এবং এফিসিয়েন্ট অফিসারদের দিয়েই পরিচালনা করতে হবে। এই যে বারবার অভিযোগ আসছে যে তৃণমূলীকরণ ঘটছে প্রশাসনের, এটা কিন্তু আমি বলছি এর ফলে এই ধরনের রিসাফল কেবলমাত্র আইওয়াশ হবে, কাজের কাজ কিছু হবে না। A leader has to be practical and a realist. Yet talk of the language of the visionary and the idealist. একজন আপনি বিশ্বনাথদার কথাটা মানলেন যে সম্পদের নিয়ন্ত্রণ না একজন লিডারকে কার্যকরী এবং বাস্তববাদী হতে হবে। উনি যখন বুঝছেন এটা দরকার। সিআইডিতে কি হয়েছে, ববি হাকিম বলেছিল কেন এত অস্ত্র ঢুকছে, কদিন আগে তো আমি এইখানে সমালোচনা হয়েছিল কেন এত অস্ত্র ঢুকছে, এবং ববি হাকিম কেন আরো অনেক। আপনি বলছেন ওই যে অ্যাক্ট নাও ওটার ফলাউট এটা নিশ্চয়ই আজকে কেন ঢুকেছে। সুতরাং আপনারা তো সমালোচনা করছেন এই ভরকেন্দ্র থেকে ওই ভরকেন্দ্র, সমালোচনা কোথায়, ব্যাপারই নয়। নিশ্চয়ই লুপহোলস ছিল, ড্রব্যাকস ছিল, নিশ্চয়ই তো কেন আসছেন। এবং একই বলার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার জন্য আপনিও জানেন না আপনি জানেন একদিনের মধ্যে 48 জনকে ধরা হয়েছিল, প্রায় 100 আনসার অ্যামুনিশন ধরা হলো। সুতরাং আপনারা যদি বলেন এটা মুখ্যমন্ত্রী দড়ি টানাটানির খেলা হচ্ছে সুমন। এক পক্ষে যখন একটু বেশি মানুষের বল হচ্ছে তখন সেটা এগিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না। এবং বিশ্বনাথ বাবু একদম সঠিক কথা বলেছেন, এটা বখরার খেলা আর অন্য কিছু না। আর আমি আপনাকে বলছি যে দেখুন, যে থাকুক না কেন, ক্যামাক স্ট্রিট থাকুক বা কালীঘাট, নীতি একটাই দুর্নীতি। আজকেও দেখুন তারকেশ্বরে পঞ্চায়েত প্রধান নিজের মাটির বাড়ি দেখিয়েছেন, আত্মীয়ের মাটির বাড়ি, যার নাকি 5 তলা ঝাঁচকচকে বাড়ি। এটা হয়েছে আজকেও হয়েছে হরিশ্চন্দ্রপুর মালদায়, সেখানে কাটমানি চাওয়াতে সাধারণ মানুষ পিটিয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্য। ভারত ভ্রমণ থাকুন, আঞ্চলিক দল বাংলায় থাকুন। আরে আপনাকে আঞ্চলিক দল বাংলায় থাকুন, গেছিলেন তো মেঘালয় কিছু বামপন্থীরা যখন জ্যোতিবাবুকে সরিয়ে বুদ্ধবাবুকে বসিয়েছিল তখন ওদের ধারণা দিয়েছিল রিসাপেলড বামফ্রন্ট বুঝি উন্নততর। এখন হচ্ছে যে এই রিসাপেল পুলিশ মুখ্যমন্ত্রী বলতে চাইছেন কারাপশন ফ্রি মোর এফিশিয়েন্ট পুলিশ, এটাই বোধহয় বলতে চাইছেন। আগামী এই যে পার্টির মধ্যেও কিছু রিসাপেল হবে, দ্যাট উইল ওরা বলার চেষ্টা করবে রিসাফেল পার্টিজ তৃণমূলের শ্রেষ্ঠ। একদম পরিষ্কার বলেছেন, ছাত্র যুব সংগঠনে চেঞ্জ হবে। ছাত্র যুব সংগঠন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেন। আমি বলছি, অনেকে বলছেন যে এই যে পুলিশ প্রশাসন এবং দলের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, আজকের এই পদক্ষেপ তার একটা অংশ। কেন বলছেন দেখুন। লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, যদি কোনো রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো। দলে তিনি একমে বা দ্বিতীয়ম, শুধুমাত্র তাঁরই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ। গত কয়েকদিনে দলের ওপর থেকে নিচে স্পষ্ট এই বার্তা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রভাবও পড়তে শুরু করেছে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক নেতার সুরও বদলাতে শুরু করেছে। আর বুধবার রাজ্যের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, দলের পর এবার পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের রাশও পুরোপুরি নিজের হাতে নেওয়ার কাজটা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বার্তাটা স্পষ্ট, পুলিশ পরিচালনার ভরকেন্দ্র নবান্নই, অন্য কোনো জায়গা নয়। উনি বুঝে গেছিলেন যে ওর পায়ের তলার মাটিটা সরে গেছে। উনি বুঝতে পারেননি যে আসলে তৃণমূলের পায়ের তলার মাটিটাই সরে গেছে। ফলে এখন মাটি শক্ত করার জন্য সব দায়িত্ব আমার, দলেও তাই, সরকারেও তাই। সবকিছুর মধ্যে তিনি ভূত দেখছেন, অভিষেকের ভূত। দিদি এখন এদিক সেদিক ওদিক সব জায়গাতে অভিষেকের ভূত দেখছে, অর্থাৎ নিজের উপরে আস্থা তিনি হারিয়ে ফেলছেন। ভাবছেন খোকাবাবু কোথায় না কি করে দিয়েছে, আমার 12টা বাজিয়ে দিয়েছে, অতএব যেখানে যা আছে সব ধুয়ে মুছে সাফ করে দাও। খোকাবাবুর যেন কোনো পদচিহ্ন কোথাও না থাকে। খোকাবাবু তার আদরের ছিল, এখন খোকাবাবু তার কাছে বাদল লাগছে। বুধবার সিআইডিতে রদবদলের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লিখেছেন, সম্প্রতি এটি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের অন্দরে ক্ষমতার কেন্দ্রবিন্দুর পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কয়েকটি সিদ্ধান্তে তা বোঝা যাচ্ছে।
প্রিন্স অফ ক্যামাক স্ট্রিটের প্রভাবে পুলিশ বাহিনী এতদিন বিরোধীদের কণ্ঠরোধ করত। প্রিন্সের ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকের বদলি এটা বুঝিয়ে দিল মুখ্যমন্ত্রী এখন গোটাটাই একা হাতে নিয়ন্ত্রণ করবেন, প্রশাসন ও দল দুটোই। এরপরও বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্তর্দ্বন্দ্ব আর কতটা প্রতীয়মান হবে? এসব ভুলভাল মানে মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্যে জড়াতে চাই। এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। এটা পুলিশ প্রশাসনে রদবদল, বদলি এগুলো একটা স্বাভাবিক প্রশাসনিক বিষয়, কিছুদিন অন্তর অন্তরই হয়। সিআইডি প্রধানকে সরিয়ে কি বিশেষ কাউকে রাজনৈতিক বার্তা দিল নবান্ন? কোনো হেভিওয়েট রাজনীতিবিদদের আরো ঘনিষ্ঠ অফিসারদেরকেও সরানো হতে পারে? এটাই এখন বঙ্গ রাজনীতিতে বড় প্রশ্ন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা জানেন যে ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন। সেই জামিনগুলোর উদাহরণ টেনে আজকে সুপ্রিম কোর্টে তার জামিন চাইতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। সুপ্রিম কোর্ট বলল, কোট আনকোট, আপনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। বাকিরা আর পার্থ চট্টোপাধ্যায় সমান নন। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। কার্যত তীব্র ভৎসনার মুখে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের রায়দান স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট, তবে শুনানি শেষ হয়েছে। দেখুন, বাকিরা এবং আপনি এক নন, তাই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। অর্পিতা মানিকের জামিনের তুলনাতেও গলল না বরফ। মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টা ফের ব্যর্থ। এদিনও জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে। শুনানি শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তার ছেলেও জামিনে মুক্ত। আমার মক্কেল কেন পাবেন না? তাকেও জামিন দেওয়া হোক। বিচারপতি সূর্যকান্ত পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, আপনি নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সবাই শিক্ষামন্ত্রী ছিল না, আপনি ছিলেন। বাকিরা এবং আপনি সমান নয়। অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত। আদালতে ইডির আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি নিজের এবং নিজের মায়ের নিরাপত্তার কথা ভেবে মুখ খুলতে পারেননি। নগদ 50 কোটি টাকা এবং গয়না নিয়ে যা বলার সেটা পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন। এই সম্পত্তি তার নয় বলে দাবি করেছেন অর্পিতা। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, 2.5 বছর জেলবন্দি পার্থ। যে অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন তাতে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হতে পারে 7 বছরের কারাদণ্ড। তিনি দীর্ঘদিন জেলে বন্দী আছেন, তাকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে জামিন দেওয়া হোক। কিন্তু এই সওয়ালে সায় বা মান্যতা দেয়নি সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত ফের পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, এরা সবাই আপনার সঙ্গে কাজ করেছেন, আপনি মন্ত্রী ছিলেন, তাই আপনার সঙ্গে অন্যদের অবস্থান সমান নয়। শুনানি শেষ হলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি সর্বোচ্চ আদালত। রায়দান স্থগিত রেখেছে বেঞ্চ। পার্থর জামিনের আবেদন নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। রাজ্যের বাইরে থাকুন আর ভেতরে থাকুন সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে একটি অপরাধ হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধীকে নির্দিষ্ট সময় পর্যন্ত জেলের ভেতরে থাকতে হবে, যতদিন না বিচারের সেই জায়গায় এসছে যখন তিনি জামিন পাওয়ার মতো যোগ্য। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে সাবধানী মন্তব্য করেছে তৃণমূল। কোর্ট কোনো ক্ষেত্রে এই আবেদন, জামিনের আবেদনে সাড়া দেন, কোনো ক্ষেত্রে সাড়া দেন না। এটার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে এটা কোর্ট তাদের নেতিবাচক কিছু পর্যবেক্ষণ কড়াভাবে জানিয়ে দিয়েছেন। এই পর্যন্ত আমরাও দেখেছি, এ বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। 2022 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাকে গ্রেফতার করে 2024 সালের 1 অক্টোবর। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।